ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে তোমাদের স্কুল থেকে 50 নম্বরের ভূগোলের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল তার প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তা চলো শুরু করা যাক। এখানে এক দাগেই আমরা দেখতে পাচ্ছি বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 9টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1.1-এ আছে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এখানে 4টি অপশান দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ গিরিখাত। তা উত্তরটি তোমরা এভাবে পূর্ণবাক্যে লিখতে পারো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো একটা হাইপেন দিয়ে গিরিখাত, অথবা তোমরা শুধু লিখতে পারো উত্তর ঘ গিরিখাত, অর্থাৎ পূর্ণবাক্যে লিখতে পারো, পূর্ণবাক্যে নাও লিখতে পারো। এবার দেখো 1.2-এ আছে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো। এখানে 4টি অপশান আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশান খ বার্ক স্কুন্ড। 1.3-এ আছে ঠিক জোড়টি নির্বাচন করো। এখানে 4টি জোড় দেওয়া আছে, এর মধ্যে সঠিক জোড় হয়ে যাবে অপশান খ পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। 1.4-এ আরেকটি জোড় নির্বাচন করতে হবে, সঠিক জোড় নির্বাচন। এখানে দেখো 4টি জোড় দেওয়া আছে, এই 4টি জোড়ের মধ্যে আমাদের সঠিক জোড়টি হবে অপশান ঘ বালিয়ারি বায়ু সঞ্চয় কাজ। 1.5-এ আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো। এখানে 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে সঠিকটি হবে আমাদের অপশান গ উদ্ভিদের ডালপালা একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। 1.6-এ আছে অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো অপশান ঘ সিকিম। 1.7-এ আছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এখানে 4টি অপশান আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশান গ বালিয়ারি। 1.8-এ দেখো ঠিক জোড়টি নির্বাচন করো। এখানে 4টি জোড় দেওয়া আছে, আমাদের ঠিক জোড় হবে অপশান গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগুনি। 1.9-এ আছে ভারতের রুর বলা হয়। এখানে দেখো 4টি অপশান আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশান খ দুর্গাপুরকে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 3টি শূন্যস্থান আছে, প্রতিটির জন্য 1 নাম্বার করে। কতে দেখো বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। আমাদের এই ড্যাশ অর্থাৎ এই ফাঁকা জায়গায় লিখতে হবে ভাসমান। বায়ুর ভাসমান প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তাহলে এই ফাঁকা জায়গাটা ভাসমান কথাটা লিখে তোমরা নিচে আন্ডারলাইন করে দেবে। খ দাগে দেখো ড্যাশ উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এই ফাঁকা জায়গায় তোমরা লিখবে কাশ্মীর। গ দাগে দেখো ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এই শূন্যস্থানে আমাদের লিখতে হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। 3 দাগে দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এখানে মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটির জন্য 1 নাম্বার করে। নদী খাতে অবঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, তাহলে বাক্যটি সত্য, উত্তর আমাদের কি হবে ঠিক। 3.2 আছে ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। এটি অসত্য, তাই আমাদের উত্তর লিখতে হবে ভুল। 1.3-এ আছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। এটিও অসত্য, তাই আমাদের উত্তর লিখতে হবে ভুল। 4 দাগে দেখো স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ আছে, এখানে খ স্তম্ভ আছে। 4.1-এ আছে বিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামালের সঙ্গে আমাদের খ স্তম্ভের খ দাগেরটা অর্থাৎ তুলো মিলবে। 4.2-এ মালাবার উপকূলের সাথে আমাদের এখানে খ স্তম্ভের গয়েরটা অর্থাৎ কয়লা মিলবে, এবং 4.3-এ হিমবাহের সাথে আমাদের খ স্তম্ভের কয়েরটা অর্থাৎ ক্রেভাস মিলবে। তা উত্তরটা তোমরা এভাবে পাশাপাশি অ্যারো চিহ্ন দিয়ে লিখবে, কেমন? এবার 5 দাগে দেখো মোট 4টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 5.1-এ আছে পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। উত্তরটি লেখার সময় আমরা একটি হেডলাইন দিয়ে নেব যে পলল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ। তারপর আমরা লিখব পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুইই হঠাৎ কমে যায়।
ফলে পর্বতের পাদদেশে নদীবাহিত পলি, কাকর, নুড়িবালি প্রভৃতি জমে ত্রিকোণা ভূমিভাগ বা পলল শঙ্কু গঠন করে। পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে পলল শঙ্কু অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে হাতপাখা আকৃতির ভূমিভাগ বা পলল ব্যজনী গঠন করে। এই 3টি লাইন লিখলেই তোমাদের 5.1-এর উত্তরটি কমপ্লিট হবে। এবার দেখো 5.2 আছে, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তা উত্তরটি আমরা এভাবে লিখব, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কারণ 1 নম্বর পয়েন্টে আমরা লিখব স্বল্প দৈর্ঘ্যের নদী। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে বেশিরভাগই নদীর দৈর্ঘ্য ও প্রস্থ তুলনামূলকভাবে কম, ফলে জলে পলির পরিমাণও কম। 2 নম্বর পয়েন্টে আমরা লিখব কম সংখ্যক উপনদী। উপনদীর সংখ্যা কম এবং সেগুলি ছোট ছোট, ফলে নদীগুলিতে জল ও পলির পরিমাণ কম। 3 নম্বর পয়েন্টে আমরা দিয়েছি স্রোতের তীব্রতা। নদীগুলির মোহনার কাছে চ্যুতিযুক্ত খাড়া উপকূলের জন্য অত্যন্ত খরস্রোত হওয়ায় ক্ষয়জাত পদার্থগুলি দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয়। 4 নম্বর পয়েন্টে আমরা লিখেছি সমুদ্র তরঙ্গ। পশ্চিম উপকূলের সমুদ্র তরঙ্গের গতি এত তীব্র হয় যে এর সঞ্চয় ধর্মীয়তা বজায় থাকে না। এবং সব শেষ পয়েন্ট অর্থাৎ 5-এ আমরা লিখেছি গভীর মহীসোপান। আরব সাগরের মহীসোপানের ঢাল অত্যন্ত বেশি হওয়ায় ক্ষয়জাত পদার্থগুলি সমুদ্র তলে তলিয়ে যায়। এই 5টি পয়েন্ট লিখলেই 5.2-এর উত্তরটি কমপ্লিট হবে। এবার দেখো 5.3-এ আছে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। প্রথমেই আমরা বলে নিয়েছি যে হিমরেখাটা কি, যে কাল্পনিক রেখার উপর সবসময় বরফ জমে থাকে কিন্তু ঠিক তার নিচেই বরফ গলে জলে পরিণত হয়, তাকে হিমরেখা বলে। তারপর আমরা একটা পয়েন্ট করে নিয়েছি যে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হওয়ার ভৌগোলিক কারণ। উষ্ণতা বাড়লে হিমরেখার উচ্চতা বাড়ে এবং উষ্ণতা কমলে উচ্চতা কমে। সূর্যের পতন কোণের তারতম্যের জন্য ভূপৃষ্ঠের নিম্ন অক্ষাংশে বায়ুর উষ্ণতা বেশি এবং উচ্চ অক্ষাংশে বায়ুর উষ্ণতা কম, ফলে নিম্ন অক্ষাংশে বায়ুর উষ্ণতা বেশি হওয়ায় হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে এবং ক্রমশ উচ্চ অক্ষাংশে বায়ুর উষ্ণতা হ্রাস পাওয়ায় হিমরেখার উচ্চতাও হ্রাস পেতে থাকে। এখানে একটি বক্সের মাধ্যমে আমরা অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতাগুলি উল্লেখ করে দিয়েছি, তোমরা এই বক্সটি অবশ্যই উল্লেখ করে দেবে। এবার দেখো 5.4-এ আছে ভারতের জলবিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো। আমরা প্রথমে একটি হেডলাইন দিয়ে নিয়েছি, ভারতের জলবিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য নিম্নরূপ। 1 নম্বরে আমরা লিখেছি প্রাকৃতিক উৎসগুলি থেকে পাওয়া জল ও সমাজে জলের চাহিদার মধ্যে ভারসাম্য রাখার ব্যবস্থা করা। 2 নম্বর পয়েন্টে আমরা লিখেছি ধারণ অববাহিকা অঞ্চলে বহু সংখ্যক বৃক্ষরোপণ করে মাটির ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই 2টি পয়েন্ট লিখলেই 5.4-এর উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, কেমন, অর্থাৎ উত্তরগুলি মাঝারি মাপের হবে। তা দেখো আমরা এইভাবে লিখেছি যে ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করা সম্ভব তা নিয়ে আলোচনা করা হলো। এবার আমরা প্রথমে ধাপ চাষ সম্পর্কে, তারপরে ফালি চাষ এবং তারপরে সমোন্নতি রেখা বরাবর চাষ নিয়ে আলোচনা করেছি। ধাপ চাষের ক্ষেত্রে আমরা লিখেছি যে পার্বত্য ঢালের বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো ধাপে ধাপে অর্ধচন্দ্রাকার সমতল জমি তৈরি করে প্রান্তভাগে পাথর ও মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে জমিকে ঘেরা হয়, ফলে ঢাল বরাবর জলপ্রবাহ বাধা পেয়ে ভূমির ক্ষয় বন্ধ হয় এবং জমিতে জমা জলে আড়াআড়িভাবে ফসলের সারি রোপণ করা হয়, এতে মাটির ক্ষয় অনেক কমে। তারপরে লিখেছি ফালি চাষ, ঢালু জমিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়রোধী শস্য যেমন সয়াবিন, চীনাবাদাম, ডাল চাষ করে জল ও বায়ু প্রবাহের ক্ষয় বন্ধ করা হয়। সবশেষে দেখো সমোন্নতি রেখা বরাবর চাষ, পর্বত ও উপত্যকার ঢালু জমিতে সমান উচ্চতা বরাবর ঢালের আড়াআড়িভাবে জমি কর্ষণ, শস্য বপন ও রোপণ করা হয়। আবার সমোন্নতি রেখা বরাবর দীর্ঘকার উঁচু বাঁধ তৈরি করে ঢালের দিকে ভূপৃষ্ঠীয় প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, এতে ভূমিক্ষয় বন্ধ হয়। ঠিক আছে, এটুকু লিখলেই তোমাদের 6.1-এর উত্তরটি
কমপ্লিট হবে। এবার 6.2-এ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। বিষয়গুলি কি? সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি ও অবস্থান। এই পার্থক্য লেখার জন্য আমরা এরকম একটি বক্স করে নেব। প্রথমে আমরা লিখব বিষয়, পরপর বিষয়গুলি উল্লেখ করব, তারপর নদী উপত্যকা, তারপর হিমবাহ উপত্যকা। তো প্রথম ক্ষেত্রে কি আছে? সৃষ্টির প্রক্রিয়া। তাহলে পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণ, অবঘর্ষণ, জল প্রবাহ, দ্রবণ প্রভৃতি ক্ষয়কার্য প্রক্রিয়ার দ্বারা নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হয়ে নদী উপত্যকা সৃষ্টি করে। আর হিমবাহের ক্ষেত্রে কি হচ্ছে? পার্বত্য অঞ্চলে হিমবাহ নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণ ও উৎপাটন প্রক্রিয়ার দ্বারা সমান হারে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় হয়ে হিমবাহ উপত্যকা সৃষ্টি হয়। তারপরের বিষয়টি কী ছিল? উপত্যকার আকৃতি। নদী উপত্যকার আকৃতি ভি বা আই অক্ষরের মতো হয়, আর হিমবাহ উপত্যকার আকৃতি অনেকটা ইউ অক্ষরের মতো হয়। অবস্থান: শুষ্ক অঞ্চল ও চির তুষারাবৃত অঞ্চল ছাড়া সর্বত্রই নদী উপত্যকা দেখা যায়। শুধুমাত্র উচ্চ পার্বত্য অঞ্চলে, চির তুষারাবৃত অঞ্চলে হিমবাহ উপত্যকা দেখা যায়। এইটুকু লিখলেই তোমাদের 6.2-এর উত্তরটি কমপ্লিট হবে। এবার 6.3-এরটা লক্ষ্য করো। 6.3-এ আছে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উত্তরটা আমরা এইভাবে লিখেছি, হিমালয় পর্বতের অবস্থান ভারতের জলবায়ুকে যথেষ্ট প্রভাবিত করে। এখানে আমরা মোট 6টি পয়েন্ট উল্লেখ করে দিয়েছি। প্রথম পয়েন্টে আমরা লিখেছি শৈলক্ষে বৃষ্টিপাত। ভারতের উত্তর সীমান্ত বরাবর অবস্থিত হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়, ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে পর্যাপ্ত পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে। এছাড়া এই বায়ুকে ক্রমশ সমগ্র ভারতে ছড়িয়ে পড়তে সাহায্য করে। 2 নম্বর পয়েন্টে আমরা লিখেছি জলবায়ুর প্রকৃতি নির্ধারণ। উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও অধিক উচ্চতার কারণে হিমালয়ের জলবায়ু উষ্ণ প্রকৃতির না হয়ে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়। 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছি শৈত্যপ্রবাহ থেকে রক্ষা। হিমালয় পর্বতের অবস্থান হেতু মধ্য এশিয়া ও উত্তর পূর্ব এশিয়া থেকে আগত অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, তাই তীব্র শীতের প্রকোপ থেকে ভারত রক্ষা পায়। 4 নম্বর পয়েন্টে আমরা লিখেছি তুষারপাত। অধিক উচ্চতার কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে প্রধানত শীতকালে তুষারপাত ঘটে। 5 নম্বর পয়েন্টে আমরা লিখেছি মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ। হিমালয় পর্বত পরোক্ষভাবে মৌসুমী বায়ুর উৎপত্তি, গতিপথ ও গতিবেগ নিয়ন্ত্রণ করে। এবং সব শেষে অর্থাৎ 6 নম্বর পয়েন্টে আমরা লিখেছি পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার রোধ। হিমালয় পর্বতের অবস্থানের জন্য শীতকালে উত্তর পশ্চিম ভারতের সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝা ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকে, অন্যত্র বিশেষ প্রভাব বিস্তার করতে পারে না। তা এই 6টি পয়েন্ট লেখার পাশাপাশি তোমরা যদি এখানে একটি চিত্র অঙ্কন করে দিতে পারো, চিত্রটি যেমন আছে ঠিক তেমনই করতে হবে না, জাস্ট ভারতের মানচিত্রের একটি আউটলাইন অঙ্কন করে দেবে এবং সেখানে হিমালয় পর্বতের অবস্থানটা দেখাবে। দেখানোর পরে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং এদিকে শীতল সাইবেরিয়ান বায়ু যে বাধা পাচ্ছে হিমালয় পর্বত দ্বারা, সেটি দেখালেই যথেষ্ট। কেমন? এবার দেখো 7 দাগে কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, অর্থাৎ এগুলি বড় প্রশ্ন। হিমালয়ের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা দাও। তাই এখানে গ্রাব রেখাগুলিকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি, অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ, আকার ও আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। তা যেহেতু এই প্রশ্নটি আছে, এই প্রশ্নটিতে আমাদের 2টি শ্রেণীবিভাগই উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো উত্তরটা আমরা সেভাবেই লিখেছি। প্রথমে আমরা বলে নিয়েছি গ্রাব রেখাটা কি। উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়, এইরূপ সঞ্চয়কে গ্রাব রেখা বলে। গ্রাব রেখাগুলিকে সাধারণত দুভাগে ভাগ করা হয় অবস্থান অনুসারে গ্রাব রেখার শ্রেণীবিভাগ। প্রান্ত গ্রাব রেখা, হিমবাহের সামনে বা শেষ প্রান্তে সঞ্চিত গ্রাব রেখা। পার্শ্ব গ্রাব রেখা, হিমবাহের উভয় পার্শ্বে সঞ্চিত গ্রাব রেখা। ভূমি গ্রাব রেখা, হিমবাহের নিচের উপত্যকায় ভূমিভাগে সঞ্চিত গ্রাব রেখা। মধ্য গ্রাব রেখা, পাশাপাশি দুটো হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত গ্রাব রেখা। হিমাবদ্ধ গ্রাব রেখা, হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চিত গ্রাব রেখা। আর হিমতল গ্রাব রেখা, পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্যে দিয়ে প্রস্তরখণ্ড হিমবাহের তলায় পৌঁছালে তাকে হিমতল গ্রাব রেখা বলে। এটি লিখে এখানে তোমরা এরকম একটি সুন্দর পরিষ্কার চিত্র এঁকে দেবে, যাতে করে বিভিন্ন প্রকার গ্রাব রেখাগুলি পরিষ্কার বোঝা যায়।
এবং তারপরে দেখো খদাক দিয়ে আমরা এখানে লিখেছি আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ। 1 নম্বরে আমরা দিয়েছি বলয়ধর্মী গ্রাবরেখা। হিমবাহের প্রান্তভাগে বলয়ের আকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। অবিন্যস্ত গ্রাবরেখা হিমবাহের প্রান্তভাগে ইতস্তত বিক্ষিপ্তভাবে সঞ্চিত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। রোজেন গ্রাবরেখা গ্রাবরেখাগুলি একে অপরের উপর সঞ্চিত হলে তাদের রোজেন গ্রাবরেখা বলে। এবং 4 নম্বরে লিখেছি আমরা স্তরেয়িত সামুদ্রিক গ্রাবরেখা। উপকূল অঞ্চলে হিমবাহ প্রসারিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে গ্রাবরেখা সঞ্চিত হয়, এদের স্তরেয়িত সামুদ্রিক গ্রাবরেখা বলে। এইটুকু লিখলেই তোমাদের এই 7.1-এর উত্তরটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেমন? তারপরে দেখো 7.2-এ আছে ভারতের কোন অঞ্চলে অধিক কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তো প্রথমে আমরা প্রথম অংশের উত্তরটি লিখেছি যে ভারতের কফি উৎপাদন অধিকাংশই দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে কেন্দ্রীভূত। ভারতের কর্ণাটক ব্র্যাকেটে আমরা লিখেছি প্রথম, কেরল দ্বিতীয় ও তামিলনাড়ু তৃতীয়, এই 3 রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আরাকু ভ্যালি উপত্যকায় কফি উৎপাদন হয়। এই অন্ধ্রপ্রদেশ কফি উৎপাদনে ভারতের মধ্যে 4র্থ স্থান দখল করেছে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এবার দেখো কর্ণাটক রাজ্যে দেশের মোট কফি উৎপাদনের 3/4 উৎপাদিত হয়। এটুকু লিখলে প্রথম অংশের উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা সেকেন্ড পার্টের উত্তরটা কিভাবে লিখেছি দেখো। কফি বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। প্রথমেই আমরা দিয়েছি জলবায়ু। জলবায়ুকে আমরা 5টি সাব পয়েন্টে ভাগ করেছি। তা দেখো আমরা লিখেছি এইভাবে যে কফি চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। 1 নম্বরে আমরা দিয়েছি উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের পক্ষে আদর্শ। এবার জমি যদি উঁচু হয় সেক্ষেত্রে উষ্ণতাটা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই চলবে, আর নিচু জমিতে 20 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কফি চাষের জন্য আদর্শ। 2 নম্বরে দেখো বৃষ্টিপাত 150 থেকে 250 সেমি বৃষ্টিপাতের কফি চাষের জন্য প্রয়োজন। গাছের ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন। 3 নম্বর পয়েন্টে আমরা দিয়েছি আর্দ্রতা ও কুয়াশা। আর্দ্রতা ও কুয়াশা কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এর জন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয়। সূর্যকিরণ কফি পাকার জন্য এবং সংগ্রহ করার সময় প্রখর সূর্যকিরণযুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন। 5 নম্বর পয়েন্টে আমরা লিখেছি তুষারপাত ও ঝড়। ঝড় ও তুষারপাত কফি গাছের ক্ষতি করে, তাই ঝড় ও তুষারপাত মুক্ত আবহাওয়া প্রয়োজন। ঠিক আছে, এবার মৃত্তিকা দেখো। মৃত্তিকার ক্ষেত্রে আমরা লিখেছি মৃদু অম্লধর্মী হিউমাস সমৃদ্ধ ও লৌহ পটাশযুক্ত উর্বর লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের জন্য আদর্শ। 3 নম্বরে লিখেছি আমরা জমির প্রকৃতি। গাছের গোড়ায় জল দাঁড়ালে কফির ক্ষতি হয়, তাই পাহাড়ের ঢালু জমি কফি চাষের জন্য উপযুক্ত। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয়। এবং সব শেষ পয়েন্টে আমরা লিখেছি ছায়া প্রদানকারী বৃক্ষ। প্রত্যক্ষ সূর্যকিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকর, তাই কফি বাগানগুলিতে কলা ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। ঠিক আছে, এইটুকু লিখলেই তোমাদের 7.2-এর উত্তরটি কমপ্লিট হবে। এবার 7.3-এ দেখো ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। এখানে আমরা মোট 12টি পয়েন্ট উল্লেখ করেছি। তোমরা এই 12টি পয়েন্ট থেকে 7 থেকে 8টি পয়েন্ট বেছে নিয়ে লিখবে, তাহলে উত্তরটি কমপ্লিট হবে। তা দেখো উত্তরটি আমরা এইভাবে লিখেছি। যদিও এটি অস্বীকার করা যায় না যে নগরায়নকে হাতিয়ার করেই বিগত কয়েক দশকে আর্থিক সামাজিক ও রাজনৈতিক উন্নতি ঘটেছে, কিন্তু বর্তমানে আমাদের দেশ নগরায়ন নামে এক জটিল সমস্যার সম্মুখীন। ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বরে আমরা লিখেছি বসতির অভাব। অত্যাধিক জনঘনত্ব শহর অঞ্চলে বসতির তীব্র অভাব তৈরি করেছে। ভারতীয় শহরগুলিতে বসতগৃহ নির্মাণের উপযুক্ত পরিমাণ জায়গা ও বসতি নির্মাণকারী দ্রব্যসমূহের অভাব এবং আর্থিক সমস্যাই এর মূল কারণ। 2 নম্বর পয়েন্টে আমরা লিখেছি পরিবহন সমস্যা। প্রয়োজনীয় রাস্তার অভাব, গাড়ির সংখ্যা বৃদ্ধি, জনবিস্ফোরণ,
রাস্তার স্বল্প ঘনত্ব প্রভৃতি কারণে আমাদের দেশের শহরগুলিতে পরিবহন ক্ষেত্রে তীব্র সমস্যা দেখা যায়। 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছি প্রাকৃতিক পরিবেশ দূষণ। এই পয়েন্টে তোমরা অবশ্যই কিন্তু উল্লেখ করবে। প্রাকৃতিক পরিবেশ দূষণে আমরা আবার 3টে সাব পয়েন্ট করে দিয়েছি এখানে পরপর। কেমন? তো এক্ষেত্রে তোমরা লিখবে দ্রুত হারে নগরায়ন, শিল্পায়ন ও বসতির সংখ্যা বৃদ্ধির জন্য বায়ু, মাটি, জল, শব্দ দূষিত হচ্ছে। 1 নম্বর পয়েন্ট সাব পয়েন্টে আমরা লিখেছি যে বায়ু দূষণ। বড় বড় শহরগুলিতে গাড়ি ও কলকারখানার সংখ্যা যত বাড়ছে বায়ু দূষণের মাত্রাও তত বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর পয়েন্টে আমরা লিখেছি জল দূষণ। শহর অঞ্চলে বর্জ্য পদার্থ, গৃহস্থলীর আবর্জনা যে কোনো স্থানে ফেলার ফলে ভৌম জলের দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছি শব্দ দূষণ। কলকারখানার শব্দ এবং যানবাহনের তীব্র আওয়াজের অধিকাংশ ক্ষেত্রেই শব্দের তীব্রতা 6.5 ডেসিমেল ছাড়িয়ে যায়। এবার 4 নম্বর পয়েন্টে আমরা লিখেছি দেখো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট। ভারতে নগরায়নের হার বৃদ্ধি, জলাশয় ভরাট, বসতবাড়ি ও রাস্তাঘাট নির্মাণে, বনভূমি ধ্বংস, শিল্প কলকারখানা স্থাপন, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য জায়গা প্রভৃতির জন্য প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। 5 নম্বরে আমরা লিখেছি গ্রিন হাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং। ফ্রিজ, এয়ার কুলারের ব্যবহার, ঘরবাড়ির জানালায় অতিরিক্ত কাচের ব্যবহার, পাকা রাস্তা থেকে তাপের বিকিরণ, যানবাহন থেকে নির্গত গ্যাস প্রভৃতি মিলিতভাবে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে। বিদ্যুৎ সরবরাহের সমস্যা। শহর অঞ্চলের অফিস, শিল্প, পরিবহন, বাণিজ্য ও গৃহগুলিতে বিদ্যুতের চাহিদা অনেক বেশি হওয়ার কারণে ঘাটতি মেটানোর জন্য সন্নিহিত মফস্বলগুলিকে প্রায় দীর্ঘ লোডশেডিংয়ের শিকার হতে হয়। 7 নম্বর পয়েন্টে আমরা লিখেছি বেকারত্ব বৃদ্ধি। শিক্ষিত সম্প্রদায়ের হার শহরে বেশি থাকায় শিক্ষিত বেকারের সংখ্যাও এখানে অনেক বেশি। এছাড়া গ্রাম থেকে প্রচুর সংখ্যক মানুষ কাজের জন্য শহরে এসে বসবাস করে, ফলে বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 8 নম্বর পয়েন্টে আমরা লিখেছি কঠিন বর্জ্য পদার্থজনিত সমস্যা। শহর অঞ্চলে কঠিন বর্জ্য পদার্থগুলির মধ্যে অন্যতম হল পলিথিন ব্যাগ, কাঁচ ও প্লাস্টিকের বোতল, পারিবারিক বর্জ্য, মেডিকেল বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য। এই বর্জ্যগুলি শহর অঞ্চলে প্রচুর পরিমাণে সৃষ্টি হয়, যা নিক্ষেপ করার প্রয়োজনীয় জায়গার অভাব দেখা যায়। 9 নম্বরে আমরা লিখেছি স্বাস্থ্য সমস্যা। অপরিকল্পিত নগরায়নের ফলে অনুন্নত নিকাশি ব্যবস্থা, জল দূষণ, বস্তি অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশ প্রভৃতি কারণে অসুস্থতার হার বেশি। জনসংখ্যার বিপুল চাপ সরকারি হাসপাতালগুলির পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ে। নিকাশি সমস্যা। শহর অঞ্চলের কলকারখানায় ব্যবহৃত জল এবং শহরবাসীর মানুষের গৃহস্থলী ও শৌচ কাজে ব্যবহৃত জলের সঠিক নিকাশি ব্যবস্থা নেই। পানীয় জলের অভাব। শহর অঞ্চলে বসবাসকারী মানুষের পানীয় জলের যে বিপুল চাহিদা তা অনেক সময় পূরণ করা সম্ভব হয় না, ফলে শহরে ও নগরে পানীয় জলের অভাব দেখা যায়। এবং সব শেষ পয়েন্টে আমরা লিখেছি অপরাধের সংখ্যা বৃদ্ধি। অপহরণ, খুন, শ্লীলতাহানি, দালাল চক্র প্রভৃতি অসামাজিক কাজের সংখ্যা পূর্বের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তো এর সাথে সাথেই আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।